আসসালামু আলাইকুম। এখন আমরা সোহানীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে সোহানী এখন ঘুমাইতেছে। তো ওর পেটটাও কিন্তু ফোলা কমে গেছে। ওর যে আগের অবস্থান ছিল, ওর একটু ঘুরে দেখান তো ওর নাক মুখটা। ওর দেখি মা একটু একটু তাকাও এদিকে। এই যে দেখতে পাচ্ছেন ও ঘুমাইতেছে, ওর চোখও কিন্তু ফোলা কমে গেছে। তো যাই হোক, আহ, একটু 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 তাকাও, একটু ঘুরো। এই যে এখন এই যে সোহানীর চোখ ফোলা কিন্তু কমে গেছে, ঘুমাইতেছে। যাই হোক, করে আর বিরক্ত না করি। তো সোহানীরা হাসপাতাল থেকে নিয়ে আসছি। আহ, তো আজকে সোহানীরা ঢাকায় থাকবে। কালকে সকালে সোহানীরা ওদের বাড়িতে চলে যাবে, খুলনা বাগেরহাট জায়গায় বাড়ি। তো সবার কাছে আসলে কৃতজ্ঞতা যে ওর চিকিৎসার জন্য আপনারা অর্থ দিয়ে সাহায্য করেছেন। ওর আসলে যে এই সময় চিকিৎসার উদ্যোগটা নিয়েছি, ওর জন্য আসলে খুবই এমার্জেন্সি ছিল, এবং পাশাপাশি আমার জন্য আসলে একটা রিস্কই ছিল। কারণ আপনারা জানেন, জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত একটা অজ্ঞাত মানুষের কিন্তু চিকিৎসা করেছি। তো সেই মানুষটার জন্য যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, সেই ব্যক্তিগুলাই আবার আসলে সোহানীর জন্য সাহায্য পাঠানো, বাকি সাহায্য করা, আসলে এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা অর্থ দিয়েছেন সোহানীর জন্য এবং ওই বিগত অজ্ঞাত মানুষটার জন্য, তাদের পক্ষেও আসলে অনেকটা কষ্ট হয়ে গেছে। কারণ ইনকাম তো আসলে আমরা করে রাখে আসি নাই। বাকি আসলে দান যারা করে, তারা আসলে কেউই হয়তো বা কোটিপতি না, দুই একজন থাকলেও থাকতে পারে আমাকে যারা চেনে, বাকি আমার যারা ফলোয়ার সাবস্ক্রাইবার আছে। তো তারপরেও তারা বাজার খরচ, পকেট খরচ, কেউ টিফিন খরচ থেকে চেষ্টা করেছে। আজকে একজনে 3 টাকাও আসলে সাহায্য পাঠিয়েছে। এই 3 টাকা, বাকি 10 টাকা, বাকি 5 টাকা, আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সোহানীর জন্য। কারণ ওর, আপনারা জানেন, অ্যালবুমিন ইনজেকশনের দাম কিন্তু ছিল 4,650 টাকা, এবং অন্যান্য ওষুধ ইনজেকশন এবং হাসপাতালের বেড ভাড়া, বাকি সোহানীর আম্মুর, তারপরে সোহানীর বাকি টাইম দেখে রাখার জন্য ওর যে নানি আসছে, তো গার্ডিয়ান ছাড়া তো আর আসতে পারে না। তো 3 জনের খাবার খরচ, তারপরে আমাদের এই যাতায়াত ভাড়া, ঠিক আছে। যাই হোক, সব মিলিয়ে তারপরেও আল্লাহ তাআলা ওকে আসলে সুস্থ করেছে। এটা আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। এবং আপনারা যারা সাহায্য করেছেন, সকলের জন্য মন থেকে দোয়া রইল। দোয়া করবেন সোহানী যেন সুস্থ থাকে। সোহানীর রোগটা সম্পর্কে আসলে অনেকেই জানতে চেয়েছেন যে ওর রোগটা আসলে মেডিকেল সায়েন্সে নেফ্রোটিক্স এরকম একটা নাম আছে। আর ওর হইল কিডনির ছাঁকনিতে আসলে সমস্যা, কিডনির ফিল্টার যেটা আছে, ওর পানি যে আমাদের ফিল্টার করে, বাকি একটা খাবারের যে আসলে একটা উপকারিতা, সেই উপকারিতাটা আসলে ধরে রাখতে পারে না ওর কিডনি থেকে। তো সেইটার কারণে মাঝে মধ্যে প্রস্রাবে সমস্যা হয় না সোহানীর আম্মু? প্রস্রাবে সমস্যা হয়। সেই পানিগুলো আসলে হাতে পায়ে সব জায়গায় ফুলে যায়, চোখে ফুলে যায়, পুরো পেট ফুলে যায়, মানে একেবারে ভাস্ট হয়ে যাওয়ার মতো। ওর নাভি যে আছে, এই নাভি পর্যন্ত আসলে এরকম উঁচা হয়ে থাকে। আমাদের তো প্রত্যেকের নাভিটা এরকম ডেবে থাকে, তো ওরটা এরকম উঁচা হয়ে থাকে, মানে এমন একটা অবস্থা হয়ে যায়, মনে হয় যে পেট বাস্ট হয়ে যাবে এরকম। তো সেই জায়গা থেকে আসলে সোহানীর ওই সময় যদি আসলে ওর মা ঢাকায় না নিয়ে আসতো, বাকি আসলে সোহানীর মায়ের কথায়ও কিন্তু ওইভাবে সোহানীর জন্য কিন্তু আগাই নাই, এটা সত্য কথা। কারণ আমি আসলে এমন একটা পরিস্থিতি ছিলাম, একটা মানুষের চিকিৎসা শেষ করছি 4 মাস পরিশ্রম করে। তো সেই জায়গায় আসলে আমি জানতাম যে আমি টাকা পয়সা সোহানীর জন্য পাবো না। কিন্তু সোহানী আসলে ভয়েস মেসেজ দিয়ে বারবার বলতেছিল যে আঙ্কেল, আমার পেটের মধ্যে ব্যথা, আমার হাসপাতালে নিয়ে যাবেন না, আমার একটু হাসপাতালে নিয়ে যান। তো এই কথাগুলো আসলে যে কোনো ব্যক্তি আসলে, মনে হয় যার সন্তান আছে বা কি যার সন্তান নাই, কেউ আসলে হয়তো বা সহ্য করতে পারবে না। তারপরে আমার ধারণাকে আসলে আপনারা ভুল প্রমাণ করেছেন। আমি ভেবেছিলাম হয়তো বা সোহানীর জন্য টাকা পয়সা পাবো না, বা কি ওর সোহানীর চিকিৎসাটা শেষ করতে পারবো না। এখন কিন্তু সোহানীর এই পেট ফোলাটা কমে গেছে। এই যে ফোলাটা আছে সোহানীর আম্মু, এটা কি ওর, মানে কি বলছে ডাক্তার, এরকম পেট ফোলা সবসময় থাকবে? এটা হচ্ছে আপনার ওর মাঝে মাঝে কমে যায়, আবার যখন খাওয়া দাওয়া করে তখন এরকম পেট ফুলে ওঠে। আচ্ছা আচ্ছা। তো এখন মোটামুটি কি ওই যে হাসপাতালে নেওয়ার সময়, বাকি সোহানীর যে বাড়িতে বসে অবস্থা হয়েছিল, তার থেকে কি এখন 100%-এর মধ্যে কি আমরা ধরতে পারি যে 90% সুস্থ আছে? জি।
আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় সুস্থ আছে এখন। আচ্ছা, আপনার এই যে মানে এর আগে সোহানীর আব্বুরে ভ্যান কেনার জন্য মানুষজন সাহায্য করলো সোহানীর চিকিৎসার জন্য, যাই হোক আবার সোহানী অসুস্থ হয়েছে, তো মানুষজন আপনার বাচ্চার পাশে দাঁড়িয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী। ওই যে আজকে একজন 3 টাকা দিয়েও সাহায্য করেছে, তো তাদের উদ্দেশ্যে আপনাদের যদি কিছু বলার থাকে। আসলে তাদের জন্যই আজকে আমার মেয়েটা আমার কোলে আর কি আছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। তাদেরকে কি বলবো, আমার মুখে ভাষা নাই। তারা যদি সাহায্য না করতো তাহলে হয়তো সোহানী আমার কাছে থাকতো না। তারা সাহায্য করেছে বলেই আমার মেয়ে আমার কাছে আছে। আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। জানি না তাদের ঋণ আমি কিভাবে মেটাবো। ওর যে এখন এই যে ওষুধ দিয়েছে আসলে ডাক্তারে, তো কিছু ওষুধ আসলে কেনা হয়েছে। তো আজকে যেই পজিশনটা আসলে তৈরি হয়েছিল যে ওর জন্য আমরা বারবার ফেসবুকে পোস্ট দিচ্ছি, আজকে কিন্তু হাসপাতালের বিল জমা দিতে হয়েছে। পাশাপাশি ওর যে আসলে ওই যে বাড়িতে যাবে, এই যে ওষুধ বাসায় গিয়ে ওষুধ খেতে হবে। আচ্ছা, আপনারে এক আন্টি আমাকে কিন্তু বলছে ফোন করে যে, এবং এটা আমার কথা এবং অনেকেই বলছে যে আপনার কিন্তু সোহানীকে নিয়ে অনেক নিয়মকানুন ফলো করতে হবে। ঠিক আছে, যাদের সন্তান এরকম আছে সোহানীর মতো রোগে ভুগতেছে, তারাও কিন্তু আমার অনেক সময় মেসেজ দিয়ে কমেন্ট করে ফোন করেও বলছে যে সোহানীর নিয়ম কারণগুলো আপনার পালন করতে হবে সঠিক করে। ওরা খুব খাবার দাবার সব কিছু নিয়মের মধ্যে রাখতে হবে। ওর কি কি নিয়ম কারণ আপনার পালন করতে হয়? জি ভাই, যেগুলোই বলে ডাক্তার সেগুলোই নিয়ম কারণ পালন করি। ডাক্তার বলে সামান্য অসুস্থ হইলেই ওরে আর কি চিকিৎসা দেওয়া লাগবে। সর্দি জ্বর কাশি যেটাই হবে না কেন তার সাথে ওর এই রোগটা দেখা দেবে। ওরে অনেক যত্নে রাখতে হবে, কিন্তু যত্নেই রাখি, তারপরেও সর্দি জ্বর কাশি কিছু হয় না, শুধু শুধু আবার এই রোগটাই হয়ে যায়। আচ্ছা, খাবার দাবারের কি কি নিয়ম কারণ বলছেন? খাবার দাবার প্রতিদিন 4টা করে ডিমের সাদা অংশ খাওয়াতে হবে। মাছ গোশ মনে করেন প্রতিদিন বেশি না পারি 1 পিস হইলেও মাছ দেওয়া লাগবে, গোশ দেওয়া লাগবে। কারণ যে সমস্ত খাবারে আপনার প্রোটিন জাতীয় খাবার খাওয়ানো লাগবে। আচ্ছা আচ্ছা, এখন আপনার যে তাহলে ওর বাবাও তো অ্যাক্সিডেন্টের রুগী, বাকি আপনার ওর বাবারও তো একটা ভ্যান গাড়ি কিনে দিয়েছিলাম মানুষের টাকা দিয়ে। তো এখন ওর যে আপনি তো আপনার তো এর ইনকাম নেই, এখন আপনি ওরে নিয়ে কি করবেন, মানে কিভাবে আপনার সংসার চলবে, কি চিন্তা করছেন? ওর তো খাবার এই যে যারা সাহায্য করছে বাকি কিছু মানুষ বলছে যে ওর যেন ওর মা নিয়মকানুন মানে ওরা যেন কষ্ট না দেয়, বাকি বলছে যে এই যে আবার যদি সোহানী অসুস্থ হয়ে যায় তখন যদি আবার সোহানীর জন্য সাহায্য চাইতে হয় তখন কিন্তু মানুষ দিতে অনাগ্রহ করবে যে একটা বাচ্চার জন্য কতবার। জি, এটা মানুষ বলতেই পারে, কারণ তারা ইনকাম তাদের কষ্টের টাকা দিবে, এটা তাদের বলার অধিকার আছে। ঠিক আছে, আমি শুধু পারবো চাইতে, কিন্তু এই কথা মানুষ বললে তখন কিন্তু আমার নিজের কাছে হয়তো বা খারাপ লাগবে, বাকি আপনার কাছেও খারাপ লাগবে যে বাড়ির কাছে যাই ঘুরে আসলাম কোনো কাজ হইলো না। ঠিক আছে, কারণ মানুষ কতদিন দিবে। জি ভাই, এখন একটা কিছু তো করাই লাগবে সোহানীর জন্য, কারণ সোহানীর জন্য তো আর বারবার আমি মানুষের কাছে সাহায্য চাইতে পারবো না। আর মানুষও তো আপনি যেটা বলেছেন এটা তো বলা কথাই, এটা তো সবাই বলবে। এখন নিজের কিছু করা লাগবে। এখন আমি যে চাকরি করব সেটাও তো আমি সোহানীকে নিয়ে পারবো না। আচ্ছা, আপনি এই সোহানীর মানে সোহানী যখন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার আগে আমি যতটুকু জানি যে সোহানীর মা নাকি চাকরির জন্য গেছিল, তো এই অসুস্থ বাচ্চা রাইখা সে চাকরিতে গেলে বাচ্চারা দেখবে কে? হ্যাঁ, এই জন্য তো চাকরিটাও আমি করতে পারবো না। এখন আমার যে কোনো একটা কিছু তো ওর করা মার লাগবে। সেবা তো অন্য কেউ দিতে পারবে না, নানিও দিতে পারবে না, দাদিও দিতে পারবে না। তো এখন আসলে মানে আপনিই খোলাখুলিভাবে বলেন যে এটা মানে সোহানীর জন্য, ঠিক আছে, আপনি কি করলে আপনার জন্য দেশবাসী যদি কিছু করতে চায়, মানে আমি বলতেছি না যে দেশবাসী করবেই, বাকি দেশবাসীর বলবো না যে আপনারা করেন, কিন্তু দেশবাসী যদি করতে চায়, যে অনেকে আছে ভালো মনের মানুষ যে চাইবে যে সোহানীর যেতে, তো কি করলে আপনি মোটামুটি ভালো থাকতে মানে সোহানীর জন্য ভালো হবে, আপনাদের ভালো থাকার জন্য আমরা করবো না বাকি করতে চাইও না। সোহানী এই যে ধরেন আপনি যেটা বললেন হাঁস মুরগির ডিম খাওয়াতে হবে বাকি 4টা, তো আপনাদের ওইদিকে সোহানীর নানি আপনাদের ওইদিকে কি মানে হাঁস মুরগি কিনে দিলে ওটা কি পালার ব্যবস্থা আছে?
সোহানির জন্য, যেহেতু মাছ মুরগি বাকি ডিম খাইতে হবে, তো আমার মনে হয় যে হাঁস মুরগি, ঠিক আছে, হাঁস মুরগির ব্যবস্থা করলে আপনার যে হয়তো বা ওইটা দিয়ে সে অন্যান্য ডিম টিম বিক্রি করতে পারবে, বাকি ওর জন্যও ভালো হবে অল্পের মধ্যে, ঠিক আছে। তো এরকম হইলে আপনার যে হাঁসের দাম কীরকম গ্রামে? এগুলো তো বাচ্চা নিতে হবে না, ছোটগুলো মনে হয় মাঝারি নিতে হবে, মাঝারি 100 টাকা করে। আচ্ছা আচ্ছা, 100 টাকা পিস। এর মধ্যে ধরেন আপনি হাঁস মুরগি কখনো পালছেন? তো আপনি তো মনে হয় পালছেন। ধরেন 100 হাঁসের দাম হয় 10,000 টাকা। তো 100 হাঁসের 10,000 টাকা দাম হইলে এর মধ্যে ধরেন আনুমানিক অসুখ বিসুখ না লাগলে বড় ধরনের হাঁসের কিন্তু আবার চিকিৎসা আছে, চিকিৎসা দিলে কিন্তু হাঁস মরে না, ট্রিটমেন্ট নিতে হবে, ঠিক আছে। তো আপনার যে ধরেন 100 হাঁসের মধ্যে দিয়ে কয়টা হাঁস থেকে? এখন শোনেন, যদি মোটামুটি ভালোভাবে দেখশুন করে, খাওয়া দাওয়া যদি মেনটেন করে, আবার যদি ওষুধপাতি ঠিক মতো খাওয়ায়, কারণ 100টার থেকে মোটামুটি 20-30টা বাদ দেন বা 20টা বাদ দিলেন, মিনিমাম 80টা টিকবে আপনার, মিনিমাম ছেড়ে দেন যদি ঠিক মতো ট্রিটমেন্ট বা দেখাশোনা করে। কারণ এগুলো জিনিস তো মনে করেন যে খালি অসুখে মারা যায় না, আপনার মনে করেন অন্যান্য প্রাণীরাও খায়, কুকুর খায়, শিয়াল খায়, কাক খায়, তো দেখশুন করতে হবে। তো আপনার যে আর সোহানির মায়েরে যদি দেশবাসী সাহায্য করে, ঠিক আছে, সোহানির আম্মুরে যে সোহানির জন্য কিছু হাঁস বা কি মুরগি এই জাতীয়, মানে আমার এটা মানে আর কি চিন্তা হঠাৎ করে মনে হইলো যে এই জাতীয় যদি কিনে দেওয়া যায়, ঠিক আছে, সোহানির আম্মু পালতে পারবে কি না। মানুষের টাকা কিন্তু 1 টাকা নষ্ট করা যাবে না, বুঝছেন? এই যে হ্যাঁ, আর যদি একটা সেলাই মেশিনের দাম 7-8 হাজার টাকার মধ্যে পাওয়া যায়, সেলাই করতে পারে, শিখবে। হ্যাঁ, কারণ মেয়ে সন্তানরে বাঁচানোর জন্য সবাই সবকিছু করতে পারে না, ওটা তো 3 মাস 3 মাসের কোন জায়গায়। আর যদি একটা সেলাই মেশিন আর কিছু যদি কাপড় টপড় কিনে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে মনে হয় যে গ্রামেই ভালো করতে পারে, হ্যাঁ কাজ করতে পারে, কাজ হয় গ্রামে। এইগুলো করলে কি আপনি আপনার মেয়েরে নিয়ে পরবর্তীতে দেখেন, আমি এটা হয়তো বা জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমি দেশবাসীর সাথে আলাপ আলোচনা করলাম, যদি করে দেয় তাহলে কিন্তু সোহানিরে আপনার চিকিৎসার খরচ আপনার পরবর্তীতে আপনার ওইভাবে কিন্তু আপনার আগাইতে হবে যে আমার মেয়েরা আমারে দেখে রাখতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ যতদিন বেঁচে রাখবে, আপনার লক্ষ্য থাকবে যে যদি দেশবাসী আপনার জন্য কিছু করে, তাহলে এটা দিয়ে আপনি পরবর্তী ধাপে যদি কোনো সমস্যা আল্লাহ মাফ, দেখেন 100 হাঁস যদি তার মধ্যে যদি 80টা হাঁস 70টা হাঁসও যদি টেকে, তাও কিন্তু একটা মানুষের পুরো মানে সংসার পরিবর্তন এসে যায়, ঠিক আছে। ওই হাঁসের ফাঁকাফাঁকি মুরগি দিতে, যেহেতু মুরগির ডিম খাইতে বলছে, হাঁসের তো ডিম আসলে নয়, মুরগির ডিম সম্ভবত নাকি। এটা কি আপনার বাড়িতে পালার সিস্টেম আছে? আপনার কি হাঁস মুরগি আছে? আছে, কয়টা আছে? আচ্ছা, মুরগি নেই। তো আপনার যে এতগুলো হাঁস পালতে গেলেও তো আপনার যে লাগবে, খাবার খোপ লাগবে, খামার বানা লাগবে, তাও তো অনেক টাকার ব্যাপার। যাই হোক, এখন তো মাসের শেষ, মানুষের হাতেও টাকা পয়সা নাই, তো দেখি আপনি জানান দেশবাসী, মানুষের আলোচনা তো করলাম, ঠিক আছে। তো আমি তো এই যে সোহানির, আমি সকলের কাছে অনুরোধ করে বলতে চাই যে আপনাদের, আমি কখনো কল্পনাও করি নাই যে আপনারা সোহানির এই পাশে দাঁড়াবেন এই সময় মাসের শেষ। কারণ আমি একজন মুসলিম, জানি যে মুসলিমদের ঈদ গেছে, তার প্রত্যেকটা পরিবারের প্রতি খরচ আছে, ঠিক আছে। তারপরে হইল এই যে অজ্ঞাত মানুষটার জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে, তার মধ্যে আবার এই যে সোহানির শেষ সময় সাহায্য করা মানুষের পক্ষেও কষ্ট হয়ে গেছে, কিন্তু ছোট বাচ্চা তো ওই কারণে মানুষ আসলে সবাই আগাই আসছে। তো বলতে চাই যে আসলে সোহানি কিছুদিন পরে পরে অসুস্থ না হোক, বাকি এই রোগটা কত বছর পর্যন্ত হতে পারে? 18 বছর পর্যন্ত হতে পারে। এই রোগটা আসলে 90% বাচ্চাদের হয়ে থাকে। তো এখনকার বর্তমান সমাজে এই রোগটায় আসলে অনেক শিশু আক্রান্ত, তো তাদের আসলে বিভিন্ন সময় সমস্যা দেখা দিতে পারে। তো সোহানির যে বাড়িটা, এটার আপনারা দেখছেন হয়তো বা এর আগে, যে সোহানির বাড়িটা কিন্তু গোলের
গোলের ঘর এবং ওই পলিথিনের কিন্তু টিন কিন্তু নাই, পলিথিনের চাল, আর ওই পানি বৃষ্টি আসলে পানি ভিতরে জমা থাকে। তো আসলে মানে এখন কি আর করার, এই মেয়েটার আসলে চিকিৎসা করার সামর্থ্য তার পরিবারের নাই। এখন ওর পরিবারের ওর মাকে যদি আসলে, ওর বাবাকে তো ভ্যান গাড়ি কিনে দিয়েছিলাম, সেও অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক আল্লাহ ভালো জানে। কিন্তু সোহানীর মাকে যদি আসলে কিছু হাঁস মুরগি কিনে দেওয়া যায় আর যদি একটা সেলাই মেশিন কিনে দেওয়া যায়, হয়তোবা সোহানীর আগামীর চিকিৎসাটার জন্য হয়তোবা মানুষের কাছে হাত পাততে হবে না। মানে সোহানীর এটা পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য না, আসলে সোহানীর মানে ওর জন্য যারা টাকা পয়সা দিয়েছে বা কে পরিশ্রম করেছে, ও যেন মানে চিকিৎসার অভাবে আমাদের মধ্য থেকে হারিয়ে না যায়। এটাই আসলে মানে দেশবাসীর কাছে অনুরোধ যে আপনারা কিছু একটা করার চেষ্টা করেন। হয়তোবা আসলে ওর পরিবারের জন্য যেটা করতে চাইতেছে, যে এখানে আসলে হয়তোবা এমনও সমাজে বিত্তবান মানুষ আছে যে 5 জনে আসলে 10,000 টাকা করে দিলেও আসলে হয়তোবা এটা সমাধান করা সম্ভব, বাকি এই কাজটা করে দেওয়া সম্ভব। যাই হোক সোহানী, তোমার সাথে অনেক আঙ্কেল আন্টির একটু কথা বলবো, আসো তো, আসো আসো আসো। তোমার অনেক আঙ্কেল আন্টি দেখতে চাইছে, তুমি জানো, ভিডিও কলে অনেক আঙ্কেল আন্টি দেখতে চাইছে, আসো, তোমার অনেক আঙ্কেল আন্টি দেখতে চাইছে। বলো একটু, আমি এখন একটু আসসালামু আলাইকুম দাও তো। বলো বলো, আমি সুস্থ হয়ে গেছি, আমি বাড়ি যাব, খেলা করব। বলো একটা ভিডিওতে তো বলছো যে বাড়ি যাব, আমি বাড়ি যাব। হ্যাঁ, সে যে কতটা চঞ্চল, মানে আমি ওর মা যখন আমারে বারবার ফোন দিতেছিল, আমি কিছু বলি নাই, তো আমারে মেসেজ করে বলে যে আঙ্কেল আমার একটু হাসপাতালে নিয়ে যাবা, আমার তো পেটের মধ্যে অনেক ব্যথা। ঠিক আছে, তারপরে আমি ছিলাম অফিসে, ওর মায় আমার ফোন করে জিজ্ঞেস করে হাসপাতালে যখন ভর্তি, যে ভাই আসবেন না আজকে? আমি বললাম আমি যে অফিসে। সে আবার মেসেজ দিয়ে আমার বলে তোমার কি এতক্ষণ লাগে? ঠিক আছে, তোমার হাসপাতালে আইতে এতক্ষণ লাগে, তোমার আমার দেখতে ইচ্ছে করে। ঠিক আছে, পরে আমি ডিউটি শেষ করে আবার দৌড়েছি। তো সে যে কতটা চঞ্চল, এটা আসলে মানে না দেখলে ওরা কেউ বুঝবে না। আর সে খুব সাজুগুজু করে, সাজুগুজু করতে পছন্দ করে। এই তোমার চশমাটা আমি নিয়ে যাই, হ্যাঁ সোহানী? মানে একটু 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 এই যে চশমাটা দেন তো, চশমাটা দাও তো, হাই দাও, একটু হাই দাও, চশমাটা দেন তো, সবাই দেখতেছে। ওর পাইছে ও অনেক সুন্দর ছড়া বলতে পারে। তুমি তো ছড়া শুনাইলা না, হ্যাঁ সোহানী? তুমি যদি একটা ছড়া শুনাইতে পারো, তোমার 3টা আইসক্রিম দেবো। বলো, ছড়া শুনাবো নাকি শুনাবো না? ওই না, একটু শোনাও। এই চশমা পরে দেখাও তো আন্টিদের। এই যে একটু বড় তো, সেই তো, এই যে একটু বড় তো, পরে একটু ঘুরে দাও তো, নাও ওঠো, দাঁড়াও তো। সেই লাগতেছে। অল্প একটু এখন ওর মন ভালো নাই। আচ্ছা, চোখে ঘুম তো, হ্যাঁ ঘুমাই গেছে না। এই যে দেখেন ওর ইনজেকশন দেওয়ার পরে দেখছেন, মাহমুদুল মোবাইলটা দেখাও, যে ইনজেকশন দেওয়ার পরে ওষুধ মানে ক্যানোলা করতে করতে 2 হাত কালো হয়ে গেছে একেবারে। যাই হোক, এটা আপনাদের সকলের সাহায্যে ওর চিকিৎসাটা করানো গেছে, এই কারণে আল্লাহ ওর মায়ের বুক কোলে ফিরিয়ে দিছে। এই যে চশমাটা আমি নিয়ে যাবো। মাহমুদ, তোর না মেয়ে আছে, তোর মেয়েরা এটা নিয়ে দিয়ে দিবি, পারবি না? বলবি যে সোহানী দিছে। এর আগে একটু বলছি একটু জুস দাও, সোহানী তাও দিল না। তাই নাও চশমা নাও, তুমি একটা ছড়া শুনো বা আঙ্কেল আন্টিদের সবাই রে, তাহলে 3টা আইসক্রিম দিম। একটু বলো, আতা কাছে বলো। অনেক সুন্দর ছড়া পারে, অনেকগুলো পারে। পরে বলবেন, তাকে আমি ঘুমাই গেছি। না, তুমি শোনাইলে 3টা আইসক্রিম দিব, যা 5টা আইসক্রিম দিব। না বলো, আইসক্রিম খাবা? 5টা আইসক্রিম 5টা দেবো, বাটি আইসক্রিম। জায়গা ও ছড়া না শুনেলে ওর আব্বুরে ফোন করে দিয়ে দেবো। আপা কি বলো? ওর আব্বুরে একটা ফোন দেন তো, রে আমার ফোনটা দাও তো। ফোনটা দেন। সরো সোহানী, তোমার আব্বু কিন্তু তোমার নিয়ে যাবে না। সরো, আমার করলে সরো, আমি চলে যাবো। সরো তাহলে ছড়া বলো, ওটো একটু ছড়া একটা বলো। ছড়া বলো, মানুষজন শুনতেছে একটা ছড়া। হ্যাঁ বলো। তোমার মুখ থেকে কথা শোনার জন্য সবাই অপেক্ষায় বসে রয়েছে। দাও আমার কাছে দাও। এই যে বাবা কল দিতেছে, আসে বাবা নিয়ে যাবে কিন্তু। না ওরে দেব না, বলো, ব্যস্ত ছড়া বলো। ঘুমাবা তো ঘুমান। আইসক্রিম খাবা?
আর আইসক্রিম দেবো? থাক থাক থাক। আইসক্রিম নিয়ে আসমু, হ্যাঁ আইসক্রিম নিয়ে আসমু। রিপন ভাই এটা বন্ধ করেন, আইসক্রিম নিয়ে আসেন। তাহলে ছাড়া বলবে না? হ্যাঁ আচ্ছা।